নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক অপূর্ব কৃষ্ণ মুখোপাধ্যায় রচিত অধ্যাপকের বিপত্তি। স্ত্রীকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবার জন্য যে ছুটি নিয়েছিলাম তা শেষ হলে যখন বাঁকিপুর বদলি হলাম, তখন সেখানে প্লেগ সংহার মূর্তি ধারণ করেছে। এই অবস্থায় সদ্যরোগমুক্ত দুর্বল স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়া বিপজ্জনক বুঝে স্থির করলাম যে স্ত্রীকে তার পিতামাতার কাছে রাঁচিতে রেখে আপাতত একাই বাঁকিপুর যাব। এই মর্মে শ্বশুরমশাইকে চিঠি লিখলাম এবং সাবধান করে দিলাম যে বাঁকিপুরের প্লেগের কথা যেন সুরমাকে জানানো না হয়। জানালে কি রক্ষা ছিল? ডাক্তার সাহেব হাওয়া বদলাবার জন্য তাকে রাঁচি যেতে বলেছেন, এই ছুতো করে যেদিন তার কাছে প্রথম বলি যে আমি একাই বাঁকিপুর যাব, সেদিন থেকে সুরমা আমার উপর যে প্রশ্নবৃষ্টি আরম্ভ করেছিল তাতে আমি ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলাম। ডাক্তারের কি ভুল হয় না? তোমার যত আধিক্যতা, অসুখ তো সকলেরই করে। রাঁচি না গিয়ে কি কেউ ভালো হচ্ছে না? ডাক্তার সাহেব যদি আমাকে মক্কা পাঠাতে বলতো, তুমি পাঠাতে? আচ্ছা, আমার সঙ্গে নিয়ে গিয়েই দেখো না, সেখানে যদি ভালো না থাকি তখন না হয় রাঁচি পাঠিয়ে দিও। ইত্যাদি কথার সদুত্তর দিতে সময় সময় আমার প্রত্যুৎপন্নমতিকে বিপন্ন হতে হতো। এর উপর সুরমা যদি প্লেগের খবর শুনত তাহলে মহা অনর্থ ঘটাতো, সন্দেহ নেই। অনেক বলে কয়ে তাকে সম্মত করিয়ে যদি বা রাঁচি নিয়ে গেলাম, সেখানে শ্বশুরমশাই আবার এক বিপদে ফেললেন। তার সঙ্গে সাক্ষাৎ হলে কুশল প্রশ্নাদির পর তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে ওই বাঁকিপুরের কোথায় বাসা ঠিক করলে? সেখানে আমার জানাশোনা কেউ নেই, কাজেই বাসা ঠিক করা হয়নি। এখন গিয়ে ডাকবাংলোয় উঠব, তারপর একটা বাসা ঠিক করে নেব মনে করেছি। শ্বশুরমশাই মোটা চুরুটটি মুখ থেকে হাতে নিলেন এবং চশমার ওপর দিয়ে আমার দিকে চেয়ে বললেন, সে কি, বাসা না ঠিক করে কি যাওয়া যায়? একে বাঁকিপুরে বাঙালি পছন্দ বাড়ি খুব কম, তার উপর বলতে গেলে ওই ঘরে ঘরে প্লেগ হচ্ছে, আর ভালো করে না জেনে কোনো বাড়িতে বাস করা উচিত নয়। তুমি নতুন লোক, সেখানে গিয়ে যে সুবিধা মতো বাড়ি পাবে তার সম্ভাবনা কম। আমি আগে জানলে আমাদের গঙ্গাধরকে লিখে একটা ভালো বাড়ির বন্দোবস্ত করতে পারতুম। তুমি আজ বাদে কাল যাবে, এখন তো আর সেই সময় নেই। অতিশয় চিন্তিত হয়ে শ্বশুরমশাই ঘন ঘন চুরুট টানতে লাগলেন। হঠাৎ তার মুখ প্রফুল্ল হয়ে উঠল। তিনি বললেন, এই তুমি এক কাজ করো না কেন, গঙ্গাধরের বাসায় গিয়ে থাকো না। সেখানে বেশ নিজের বাড়ির মতো থাকবে, কোনো কষ্ট হবে না। ও, গঙ্গাধর কে বুঝতে পারোনি বুঝি? আরে ওই যে বাঁকিপুর কলেজের প্রফেসর গঙ্গাধর গুপ্ত, তার নাম নিশ্চয়ই শুনেছ। আচার্য গঙ্গাধর গুপ্ত মশায়ের নাম ও প্রগাঢ় পাণ্ডিত্যের কথা অবশ্য শিক্ষিত সমাজের সকলেই জানে, কিন্তু তার সঙ্গে আমার পরিচয় ছিল না। সুতরাং কী সূত্রে সেই নিরপরাধ ব্যক্তির কাঁধে আরোহণ করব তা বুঝতে না পেরে বললাম, তার সঙ্গে তো আমার জানাশোনা নেই, কি করে তার কাছে থাকব? শ্বশুরমশাই বললেন, সেই জন্য কুণ্ঠিত হবার দরকার নেই। তার সঙ্গে ছেলেবেলা থেকেই আমার খুব হৃদ্যতা আছে। আমার অনেক আত্মীয় কুটুম্বের চেয়ে সে অনেক আপনার লোক। তার স্ত্রীর সঙ্গে আমাদের বাড়ির মেয়েদেরও খুব আত্মীয়তা আছে। তুমি তাদের কাছে থাকলে তারা খুব সুখী হবে, আর আমরাও নিশ্চিন্ত থাকব। তারপর যখন মেয়েদের নিয়ে যাবে তখন অবশ্য আলাদা বাসা করো। কি বলো, তাহলে গঙ্গাধরকে টেলিগ্রাফ করে দিই? অপরিচিত লোকের গলগ্রহ হয়ে থাকতে আমার কিছুতেই প্রবৃত্তি হচ্ছিল না। আমাকে ইতস্তত করতে দেখে শ্বশুরমশাই আর পীড়াপিড়ি করলেন না বটে, কিন্তু পরে শ্বশুর কন্যার কাছে পরাজয় স্বীকার করতে হলো। তুমি নাকি বাঁকিপুরের জ্যাঠামশাইয়ের বাড়িতে থাকতে রাজি হওনি? আমি বরাবর দেখে আসছি, যে কাজটি তোমার ভালোর জন্য করতে বলা হয় তাতেই তুমি বেঁকে বসো। যা ভালো বোঝো করোগে, আমি কিচ্ছু জানি না। অগত্যা সম্মতি দিতে হলো,
এবং গঙ্গাধরবাবুর কাছে টেলিগ্রাফ প্রেরিত হলো। আমি সুরমার রোগপাণ্ডুর কপল থেকে অশ্রু মুছিয়ে নিজের শরীরে যত্ন করব, প্রত্যহ পত্র লিখব, অসুখ হলে টেলিগ্রাফ করে খবর দেব ইত্যাদি অনেকগুলি প্রতিজ্ঞা করে বাঁকিপুর যাত্রা করলাম। বাঁকিপুরে এসে বাস্তবিকই বাড়ির মতো স্বচ্ছন্দে আছি। অধ্যাপক গঙ্গাধরবাবুর সহজ সস্নেহ ব্যবহার ও তাঁর পত্নীর অকৃত্রিম যত্নে আমার সংকোচের ভাব অল্পদিনেই অন্তর্হিত হল। গঙ্গাধরবাবু স্বয়ং বড় একটা যত্ন বা আত্মীয়তা দেখাবার সময় পান না, কারণ তিনি কলেজের সময় ব্যতীত অন্য সময় লেখাপড়া নিয়েই থাকেন, সংসারের কোনো খোঁজ রাখেন না। তার শোবার ঘরের সংলগ্ন একটি অনতি প্রশস্ত ঘর আছে, তার মধ্যে কাঠের মঞ্চে রাশি রাশি পুস্তক সঞ্চিত। অন্য আসবাবের মধ্যে একটা পুরনো টেবিল ও দু একখানা পুরনো চেয়ার, এবং মেঝেতে একখানা পাটির উপর একটা তাকিয়া। সেই ঘরেই তিনি প্রায় সমস্ত দিন পাঠে নিমগ্ন থাকেন। ইনি একটি প্রকৃত গ্রন্থকীট হলেও গ্রন্থকীটের আকৃতি সম্বন্ধে আমার মনে যে ধারণা ছিল তার সঙ্গে এর কোনো সাদৃশ্য দেখলাম না। এর সুদীর্ঘ বপু, শ্মশ্রুবহুল গম্ভীর মুখ ও ভাবপূর্ণ চোখ দেখলে মনে শতই ভক্তির উদয় হয়। তার ওপর এর স্বভাবের পরিচয় পেয়ে আমার মতো অশ্রদ্ধাতন্ত্রীর মনও অল্পদিনেই মানুষটির প্রতি শ্রদ্ধায় ভরে গেল। এত গাম্ভীর্যের সঙ্গে এমন সরলতার সমাবেশ হতে পারে, এত বিদ্যার সঙ্গে এমন নিরহংকার থাকতে পারে, তা জানতাম না। দেখলাম তাঁর স্বদেশপ্রীতি প্রগাঢ়। সে সম্বন্ধে তাকে একটু উত্তেজিত করলেই তাঁর প্রাণের উৎস খুলে যায়, মুখ থেকে মর্মস্পর্শী কথার স্রোত বইতে থাকে, ভাবাবেশে তিনি আত্মহারা হয়ে যান। এই একটি বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় তাকে উত্তেজিত হতে দেখিনি। ভদ্রলোকের প্রকৃতি এত শান্ত ও নিরীহ যে কখনো কাউকে প্রতিবাদ করতে পারেন না, নিজের চাকরদের ফরমাস করতে ইতস্তত করেন। তাঁর সামনে কেউ ক্রোধ প্রকাশ করলে বা কলহ করলে নিতান্ত কাতর হয়ে পড়েন। শ্বশ্রু মধ্যে বারংবার অঙ্গুলি চালনা করতে করতে দিন নয়নে চেয়ে থাকেন। গঙ্গাধরবাবুর পত্নী নিজেকে আমার শাশুড়ি ঠাকুরানী স্থলাভিষিক্ত মনে করেন, সুতরাং আমার সঙ্গে কথা বলেন। তাঁর আড়ম্বরহীন আন্তরিক যত্নে আমি যে প্রবাসে আছি তা মনেও হয় না। এই শান্ত স্বভাবা, স্বল্পভাষিনী, সেবাপরায়ণার স্নেহময়ী রমণীটি গঙ্গাধরবাবুর সংসারকে সচল, সম্পূর্ণ ও শোভন করে রেখেছেন। তিনি বিদুষী নন, কিন্তু কায়মনোবাক্যে সেবা দ্বারা স্বামীর স্বাস্থ্য অক্ষুণ্ণ রেখে ও তাঁকে সাংসারিক সকল কর্তব্য দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তিনি যে গঙ্গাধরবাবুর বিদ্যাচর্চার বিশেষ সহায়তা করেন তাতে সন্দেহ নেই। তাঁকে আমি জ্যাঠাইমা বলে সম্বোধন করি। একদিন রাত্রে আমরা দুজনে আহারে বসেছি। গঙ্গাধরবাবুর স্ত্রী কাছে বসে আমাদের খাওয়াচ্ছিলেন। তিনি স্বামীকে লক্ষ্য করে বললেন, আজ তোমার মুখ এত শুকিয়ে গেছে কেন? গঙ্গাধরবাবু বললেন, এই আজ সমস্ত দিন মাথাটা বড় ধরে আছে। সস্নেহ অনুযোগের স্বরে গৃহিণী বললেন, মাথা ধরার আর অপরাধ কি বলো? চিরকাল শরীরের ওপর এত অত্যাচার সহ্য হবে কেন? আমি এত বলি রাত্রিরে পড়া কমিয়ে দাও, রোজ একটু বেড়াতে যাও, তা তো শুনবে না। আগে বরং মাঝে মাঝে একটু বেড়াতে, আজকাল তাও গিয়েছে। সেই গেল মাসে পুরানো রাজবাড়ি দেখতে গিয়েছিলে, তারপর আর একদিনও তো বেড়াতে যাওনি। আমি জিজ্ঞাসা করলাম, পুরনো রাজবাড়ি সে আবার কোথায়? এই পুরানো রাজবাড়ি বুঝলে না? পাটলিপুত্রের এক্সক্যাভেশন হে। এক্সক্যাভেশন নিশ্চয়ই দেখে এসেছো। কেমন, খুব ইন্টারেস্টিং নয়? কিছুদিন পূর্বে সংবাদপত্রে পড়েছিলাম বটে, বাঁকিপুরের কাছে খনন করে প্রাচীন প্রাসাদের ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে। কিন্তু এসব বিষয়ে আমার কোনো কৌতূহল না থাকায় সে সংবাদ মনোযোগের সঙ্গে পড়িনি, এবং এখানে এসেও সে বিষয়ে কোনো অনুসন্ধান করিনি। আমি বললাম, না, ওসব কিছু আমি দেখিনি। সে কোথায়, কোন দিকে তা তো জানি না। গঙ্গাধরবাবু একেবারে আকাশ থেকে পড়ে বললেন, সে কি, তুমি এতদিন এখানে এসেছো
আর ক্রোশখানেক দূরে এই বহু পুরানো কীর্তি রয়েছে, যা সাহেবদের কাছে একটা প্রধান দ্রষ্টব্য ব্যাপার, যা দেখতে কত টুরিস্ট এখানে আসে। বাঁকিপুরে থাকবার সময় ছোট লাট সাহেব যা প্রায়ই দেখতে যান, তা তুমি দেখতে যাওনি। আশ্চর্য! আমি বড় অপ্রতিভ হলাম। গঙ্গাধরবাবু তা বুঝতে পারলেন না বটে, কিন্তু তা তাঁর স্ত্রীর চোখ এড়াল না। সামলে নেবার অভিপ্রায় তিনি তাড়াতাড়ি বললেন, নরেন এখানে নতুন এসেছে, ও এখানকার খবর কি করে জানবে? তোমারই উচিত ছিল দেখিয়ে নিয়ে আসা। কাল তো রবিবার আছে, সঙ্গে করে নিয়ে যাও না কেন? তাই স্থির হলো। গঙ্গাধরবাবু বললেন পরদিন বিকালে আমাকে কুমড়াহারে পাটলিপুত্রের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যাবেন। কুমড়াহারে পৌঁছে গঙ্গাধরবাবু প্রথমে খনন কার্যের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারবাবুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। সে ভদ্রলোক সমস্ত দিনের পরিশ্রমে ক্লান্ত হলেও আমাকে সঙ্গে নিয়ে যা যা দ্রষ্টব্য যত্নের সঙ্গে দেখিয়েও বুঝিয়ে দিলেন। পারস্য দেশে দরায়ুষের শতস্তম্ভ সভাগৃহের সঙ্গে এ স্থানের ধ্বংসপ্রাপ্ত সভাগৃহের কী কী সাদৃশ্য, অগ্নিদাহে কাষ্ঠ নির্মিত ছাদ নষ্ট হয়ে গেলে কি করে পাষাণ স্তম্ভগুলি ভূগর্ভে প্রতীত হয়ে যায়, সেই অগ্নিদাহের ভস্যের চিহ্ন এখনও মৃত্তিকাকারে কিরূপে সুস্পষ্ট বর্তমান, দরায়ুষের সভাগৃহের স্তম্ভের গাত্রে যেমন শিল্পীদের সাংকেতিক চিহ্ন উৎকীর্ণ আছে, অবিকল তেমনই চিহ্ন এই স্থানের স্তম্ভের কোথায় কোথায় বর্তমান। চন্দ্রগুপ্তের পাষাণ প্রাসাদ ভূগর্ভে প্রথিত হয়ে গেলে ঠিক সেই স্থানেই গুপ্তবংশীয় সম্রাটেরা যে ইষ্টক প্রাসাদ নির্মাণ করেন, তার প্রাচীরাদি এখনও কেমন অবস্থায় পাওয়া গেছে। এই খনন কার্যের কর্তা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারী স্পুনার সাহেবের এই কাজে কিরূপ জ্বলন্ত উৎসাহ ও আমাদের দেশের প্রাচীন ইতিহাসে তাঁর কিরূপ গভীর জ্ঞান ইত্যাদি বর্ণনা করে ইঞ্জিনিয়ারবাবু শেষে হেসে বললেন, আমার মুখে আর কি শুনবেন, যে লোকের সঙ্গে এসেছেন তার কাছে শুনুন, পাঁচটা নতুন কথা জানতে পারবেন। স্পুনার সাহেব বলেন আর্কিওলজিতে গঙ্গাধরবাবু একজন রীতিমতো পণ্ডিত। সেদিন মাটির ভেতর থেকে একরকম ভাঁড় পাওয়া গেল, দেখতে অনেকটা আমাদের দেশের আস্কের খুঁড়ির মতো। স্পুনার সাহেব হেসে বললেন, এই জিনিসটা কি তা কেউ সহজে বলতে পারবে না, গঙ্গাধরবাবু বলতে পারেন কিনা দেখি। গঙ্গাধরবাবু সেটাকে নেড়েচেড়ে বললেন, এ তো স্বস্তি দেখতে পাচ্ছি। সেকালে সেনাপতিরা যুদ্ধ জয় করে এলে ওই রাজা এই স্বস্তির ভেতর নবরত্ন দিয়ে এটাকে হলদে কাপড়ে মুড়ে সেনাপতিকে দিয়ে অভ্যর্থনা করতেন। এই ব্যাখ্যা শুনে স্পুনার সাহেবের মহা আনন্দ। সেখান করে গঙ্গাধরবাবুর হাত ছিঁড়ে দেবার উপক্রম করেছিল। এক্সক্যাভেশনের সমস্ত দেখা হয়ে গেলে ব্যাপারটার প্রতি আমার অশ্রদ্ধা জন্মে গেল। গঙ্গাধরবাবুর মুখে শুনে মনে করেছিলাম না জানি কারুকার্য খচিত কি প্রকাণ্ড পুরীই দেখব, কিন্তু আসলে দেখলাম কেবল একটা শিল্পলেশহীন পাথরের থাম, কতকগুলো পাথরের কুঁচির ছোট ছোট স্তূপ, কতকগুলো মাটির ভাঁড় ও সরা এবং নিতান্ত আধুনিক ধরনের প্রাচীরের সারি। এর জন্য এত হইচই, এত অর্থ ব্যয়। আমি বললাম, যে টাকাটা নষ্ট করে এই প্রকাণ্ড খাত খুঁড়েছে, সেই টাকা খরচ করে যদি জলাশয় প্রতিষ্ঠা করত, তা থেকে 100 গ্রামের চিরকালের জন্য জলকষ্ট দূর হয়ে যেত। গঙ্গাধরবাবু আমার কাঁধের ওপর হাত রেখে সস্নেহে বললেন, তোমার মুখে ও কথা শুনব আশা করিনি নরেন। একবার মনে করে দেখো দেখি কোথায় দাঁড়িয়ে আছো। 2500 বছর আগে সেই দিব্য পুরুষ আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যাঁর, যে ভবিষ্যৎবাণী করে যান এই পাটলিগ্রাম কালে সর্বশ্রেষ্ঠ নগর হবে, তা অমোঘ সত্যে পরিণত হয়েছিল। 700 বছর ধরে পাটলিপুত্র ভারতের শ্রেষ্ঠ নগর ছিল। সুখ, সভ্যতা, শিল্প, বাণিজ্যের কেন্দ্র ছিল। ধর্ম বলো, আইন বলো, শাস্ত্র বলো, বিজ্ঞান বলো, ফ্যাশন বলো, সমস্তই এই পাটলিপুত্র থেকে
সমগ্র ভারতে প্রচার হতো। বিশাল ভারত সাম্রাজ্য এইখান থেকে শাসিত হতো। এখানকার বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার বিদ্যার্থীরা দেশ বিদেশে জ্ঞানালোক নিয়ে যেত। হাজার হাজার ক্রোশ দূর থেকে বিদেশি পর্যটকেরা পাটলিপুত্র দেখতে আসত, আর এর সমৃদ্ধি ঐশ্বর্য দেখে অবাক হয়ে যেত। একা পাটলিপুত্রেই 6 লক্ষ পদাতিক সৈন্য, 30,000 ঘোড়সাওয়ার, 1000 নৌসেনা আর 10,000 হাতি থাকত। কাঠের পাঁচিলের মধ্যে খাস শহরে 5 লক্ষ লোক থাকত। এই যে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, বার্লিন, এদের মধ্যে কোন শহর পাটলিপুত্রের মতো 700 বছর ধরে বিশাল সাম্রাজ্যের রাজধানী ও সভ্য জগতের মুকুট হয়ে আছে বা ছিল? একবার মনের ভেতর তখনকার ছবি আঁকবার চেষ্টা করো দেখি। পাটলিপুত্র কেমন ছিল একটু একটু এখন মনে হচ্ছে কি? সেই সভ্য জগতের মুকুট পাটলিপুত্র, তার মধ্যমণি যে রাজপ্রাসাদ, যেখানে রাজ চক্রবর্তী চন্দ্রগুপ্ত, বিশ্ববিশ্রুত কীর্তি অশোক আর তাঁদের পরবর্তী মৌর্য সম্রাটেরা বাস করতেন, সেই রাজপ্রাসাদ এইখানে ছিল। যেখানে চন্দ্রগুপ্তের রাজসভা ছিল, ঠিক সেইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। তখনকার দিনের বিশ্ববিখ্যাত সুসা ও একবাটানার রাজপ্রাসাদের চেয়ে এই প্রাসাদ ঐশ্বর্য শোভা সম্পদে শ্রেষ্ঠ ছিল। ওই যে পাথরের থামটা পড়ে আছে, ওইটি রাজসভার 100 থামের একটি ছিল। অন্য অন্য থামগুলি কোথায় ছিল তা মাটির পিলপে দিয়ে নির্দেশ করে দিয়েছে। সুতরাং রাজসভার আকৃতিটা আমরা কতকটা ধারণা করতে পারি। বিদেশি পর্যটকেরা লিখে গেছেন এই থামগুলির রং সোনালি ছিল। থামগুলির গায়ে সোনার লতা জড়ানো, তার স্থানে স্থানে রূপোর পাখি। এই প্রাসাদের চতুর্দিকে মনোহর বৃক্ষলতা, গুল্ম শোভিত বিস্তীর্ণ বাগান ছিল। তার মাঝে মাঝে বিচিত্র মৎস্যপূর্ণ কৃত্রিম হ্রদ। উৎসবাদিতে এই সভাগৃহ মণিমুক্তা খচিত সোনার নানারূপ পাত্রে, তার কোনো কোনোটা 4 হাত চওড়া, রত্নখচিত তাম্রপত্রে, স্বর্ণ রৌপ্য খচিত বিচিত্র বর্ণের মহার্ঘ বসন ভূষণে জলমল করত। এই রাজসভাতে এই মহারাজ অশোক বসতেন, যার সময় ভারত সাম্রাজ্যের সৌভাগ্য সূর্য মধ্য গগনে পৌঁছেছিল, যাকে কি শাসন চাতুর্যে, কি জনহিতে, কি ধর্ম বলে কোনো দেশের কোনো রাজা অতিক্রম করতে পারেননি, যিনি বিনা রক্তপাতে সমগ্র এশিয়া খণ্ডে বুদ্ধদেবের একচ্ছত্র রাজত্ব স্থাপনা করেছিলেন। স্তম্ভে, স্তূপে, শিলালিপিতে যার গম্ভীর ঘোষণাবাণী 2500 বছরের অনাদর সত্ত্বেও আজও সেই রাজর্ষির ধর্মবুদ্ধি ও পরাক্রমের পরিচয় দিচ্ছে। আবার একদিন এসেছে, যেদিন এইখান থেকে এই সম্রাট সমুদ্রগুপ্তের বিপুল বাহিনী সমুদ্র গর্জনে ধাবিত হয়ে সমস্ত আর্যাবর্ত ও সমস্ত দাক্ষিণাত্য প্লাবিত করেছে। সেই ভীষণ স্রোতের মুখে অতি বড় রাজাদেরও তৃণের মতো ভেসে যেতে হয়েছিল। এসেছে সে একদিন, লক্ষ পরাণে শঙ্কা না জানে, না রাখে কাহারও ঋণ, জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত শঙ্কাহীন। যে দিগ্বিজয়ী সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে হিমালয় থেকে সেতুবন্ধ পর্যন্ত সকল রাজাকে পদানত হতে হয়েছিল, এমনকি চিরস্বাধীন দুর্ধর্ষ বর্বর জাতিরাও যার নাম শুনলে কাঁপত, সেই সমুদ্রগুপ্ত এইখানে থাকতেন।
এখন বুঝতে পারছো কি এই জায়গার কি মহিমা, এই ভাঙা থাম ইটের প্রাচীরের কি মূল্য? যে চাণক্যের নাম 2000 বছর ধরে ভারতের আবাল বৃদ্ধ মহিলার কাছে তীক্ষ্ণ বুদ্ধির উপমাস্থল হয়ে আছে, সেই চাণক্য এই রাজসভায় বসে মহারাজ চন্দ্রগুপ্তকে মন্ত্রণা দিতেন, যার ফলে মৌর্য সাম্রাজ্য এত বিস্তৃত, সুদৃঢ় আর পরাক্রান্ত হয়েছিল। 700 বছর ধরে সম্রাটেরা এইখান থেকে যে হুকুম করতেন, সেই হুকুম অনুসারে কোটি কোটি প্রজা শাসিত হতো। কোনো হুকুমে কোটি কোটি প্রজার সুখ সম্পদ বেড়েছে, কোনো হুকুমে বা কোটি কোটি প্রজা হাহাকার করেছে। এইখানে বসে সম্রাটেরা কত সমর অভিযানের সংকল্প করেছেন, যার ফলে লক্ষ লক্ষ লোক প্রাণ হারিয়েছে, লক্ষ লক্ষ সংসার অনাথ হয়েছে, শত শত রাজা রাজ্য হারিয়েছে। এই সভায় বসে সম্রাট অশোক তার নানা জনহিতকর কাজের ও তার বিশ্ববিশ্রুত কীর্তি স্তম্ভ, স্তূপ, শিলালিপি নির্মাণের ব্যবস্থা করেছেন। সর্বধ্বংসী কালের করাল হস্ত যার উপর প্রভাব বিস্তার করতে পারেনি। এইখানে সন্ন্যাসী উপগুপ্ত মহারাজ অশোককে বৌদ্ধ ধর্ম প্রচারের, সংঘারাম মঠ মন্দির প্রভৃতি নির্মাণের পরামর্শ দিয়েছেন। আবার এইখানেই কোনো জায়গায় বসে সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ের আয়োজন করেছেন। জানি না পৃথিবীর আর কোথাও এমন প্রাসাদ বা ধ্বংসাবশেষ আছে যেখানে এত যুগ ধরে কোটি কোটি লোকের সুখ সম্পদ, জ্ঞান বিদ্যা, জীবন মরণ, ইহকাল পরকাল নিয়ন্ত্রিত হয়েছিল। থিবস বলো, ব্যাবিলন বলো, নিনেভে বলো, কার্তেজ বলো, পিকিন বলো, কোথাও এমন বিচিত্র সমাবেশ দেখি না। যখন মনে করি এই পাটলিপুত্র আর তার মহিমা নিতান্তই আমাদেরই, তখন বুকের রক্ত চঞ্চল হয়ে ওঠে। গঙ্গাধরবাবুর স্বর কম্পিত হচ্ছিল, তার মুখ প্রদীপ্ত হয়ে উঠছিল, আমার হৃদয় আর্দ্র হয়ে গিয়েছিল। সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে আমরা নীরবে ধীরে ধীরে গৃহাভিমুখে যাত্রা করলাম। সেই দিন থেকে প্রায় বিকেলে এক্সক্যাভেশনের দিকে বেড়াতে যাই এবং ইঞ্জিনিয়ার বাবুটির সঙ্গে মধ্যে মধ্যে সাক্ষাৎ হয়। তিনি বড়ই মুক্তপ্রাণ, সদালাপী ভদ্রলোক। দেখা হলেই নানা বিষয়ে আলাপ করেন। খনন করতে করতে কোনোদিন নতুন কিছু বের হলে যত্ন সহকারে দেখান। কোনো দিন সন্ধ্যা হয়ে গেলে কাজকর্ম শেষ করে তার অনতি দূরবর্তী বাংলায় নিয়ে গিয়ে অতিথি সৎকার করেন। একদিন তার সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, কাল খুঁড়তে খুঁড়তে একটা বেদির মতো ইটের ঢিপি পাওয়া গেছে, তার উপর কতকগুলো ছোট বড় নুড়ি ছিল, সেইগুলোর জায়গায় জায়গায় সিঁদুরের দাগ, আর বেদিটার আশেপাশে কতকগুলো মানুষের হাড় পড়ে আছে। আমার বোধ হয় সেখানটায় কোনো কাপালিকের আশ্রম ছিল। এই সংবাদ শুনে ব্যাপারটা দেখবার জন্য আমি অত্যন্ত উৎসুক হওয়ায় বিহারীবাবু আমাকে সেখানে নিয়ে গেলেন। কিন্তু তখন সন্ধ্যা হয়ে এসেছিল। কুলিরা তাদের রোজের জন্য ব্যস্ত হয়ে উঠেছিল বলে আমাকে পৌঁছে দিয়ে নিজের কাজে বাংলোয় চলে গেলেন। আমি গভীর খাতের মধ্যে নেমে তথাকথিত কাপালিকের বেদি, তার উপরিস্থিত পাথরগুলি এবং ইতস্তত বিক্ষিপ্ত নরকঙ্কাল মনোযোগের সঙ্গে দেখতে লাগলাম। বেদিটিকে মাটির স্তূপ বলেই মনে হলো। তার চারিদিকের মাটি কতকটা পরিষ্কার হয়েছে মাত্র। কঙ্কালগুলোর কোনো কোনো অংশ মৃত্তিকা সার হয়ে গিয়েছে, কিন্তু আকার ঠিক বজায় আছে। কিছু পূর্বে বৃষ্টি হয়ে যাওয়ায় ধুয়ে গিয়ে একটা শ্বেত নরকপাল গোধূলির কালিমা ভেদ করে দৃষ্টি আকর্ষণ করছে। আমার ছায়াময়ের প্রমথগণের গান মনে পড়ে গেল। স্বল্পালোকে এই জনশূন্য ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে যুগ যুগান্তর পূর্বের কোনো বিস্মৃত সাধকের ইহলোকের শেষ চিহ্নগুলি দেখতে দেখতে আমার ইচ্ছা করতে লাগল, কোনো রূপে কালের জবনিকা সরিয়ে এই ব্যক্তি কতদিন পূর্বে জীবিত ছিল
তার আকার প্রকার কিরূপ ছিল, তখন এই পাটলিপুত্রের অবস্থা কেমন ছিল, পাটলিপুত্রে তখন কে সম্রাট বা রাজা ছিলেন ইত্যাদি জেনে নিই। পাথরগুলির ওপর সিঁদুর চিহ্ন দেখবার জন্য সেগুলি এক একটি করে বেদির ওপর থেকে উঠিয়ে আবার রেখে দিচ্ছিলাম। এমন সময় বেদির উপরিস্থিত মৃত্তিকায় প্রথিত কোনো কঠিন তীক্ষ্ণ বস্তুতে লেগে হাতে সামান্য আঘাত পেলাম। ভালো করে দেখলাম বৃষ্টিতে এক স্তর মাটি ধুয়ে গিয়ে কি একটা পদার্থের কোণ বের হয়ে পড়েছে। তাড়াতাড়ি পকেট থেকে ছুরি বের করে তার চারিদিকের মাটি খুঁড়তে প্রবৃত্ত হলাম। অল্প সময়ের মধ্যে একটা ছোট বাক্সের মতো চতুষ্কোণ জিনিস বের হলো। যতটুকু আলো ছিল তার সাহায্যে এবং স্পর্শে বুঝলাম এটি সম্ভবত ধাতু নির্মিত কোনরূপ আধার। এর উপরটা অত্যন্ত বন্ধুর এবং ক্ষুদ্র হলেও বেশ ভারী। আমার মনে অত্যন্ত আনন্দ হলো। আলোতে নিয়ে গিয়ে জিনিসটা ভালো করে দেখবার জন্য ব্যস্ত হয়ে উঠলাম। প্রথমে ইচ্ছা হলো এক্সক্যাভেশনের কর্মচারীদের কাছে জিনিসটা নিয়ে যাই, কিন্তু তখনই মনে হলো যে তাহলে জিনিসটাকে তাদের কাছে সমর্পণ করতে হবে। এর মধ্যে কি আছে তা দেখতেও পাবো না, হয়তো লোকে জানবেও না যে এটি আমার আবিষ্কার। তার উপর যখন মনে হলো এটি পেলে গঙ্গাধরবাবু কিরূপ আহ্লাদিত হবেন, তখন আর কোনো দ্বিধা রইল না। জিনিসটা কোটের পকেটে ফেলে বাসায় যাবার জন্য বের হলাম। পথে একবার মনে হয়েছিল কাজটা ভালো হলো না, কিন্তু এতে স্পুনার সাহেবের, রতন টাটার এবং গভর্নমেন্টের যে অধিকার, আমারও সেই অধিকার আছে, এই ভেবে মনকে সান্ত্বনা দিলাম। এক্সক্যাভেশনে মাটির ভেতর থেকে একটা জিনিস পেয়েছি বলে হঠাৎ জিনিসটা গঙ্গাধরবাবুর সম্মুখে রাখলে তিনি প্রথমে কথাটা যেন সম্যক বুঝতে পারলেন না, এইভাবে আমার মুখের দিকে চেয়ে রইলেন। পরে কিছুক্ষণ ধরে জিনিসটা অনিমেষ নয়নে দেখলেন, তারপর সেটি সন্তর্পণে হাতে নিয়ে বিশেষভাবে পরীক্ষা করতে লাগলেন। দেখতে দেখতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, হাত কাঁপতে লাগলো। বললেন, এটা সত্যি সত্যি বহু পুরনো জিনিস দেখছি। কোনো রকম কৌটো বা আধার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর গায়ে এই সব যে দাগগুলো, ইনস্ক্রিপশন বলে মনে হচ্ছে। তারপর সেটা কানের কাছে নিয়ে নাড়তে নাড়তে বললেন, এর ভেতর একটা কিছু আছে, একটা কিছু আছে বোধ হচ্ছে। কে জানে, অসম্ভব নয়। হয়তো এর ভেতর বুদ্ধদেবের অস্থি আছে। এই পুরাকালে একটা কিংবদন্তি ছিল যে যেখানে এক্সক্যাভেশন হচ্ছে তার কাছাকাছি কোনো জায়গায় বুদ্ধদেবের শরীরের কোনো অংশ আছে, কিন্তু কোথায় আছে তা এ পর্যন্ত কেউ বলতে পারেনি। তুমি এটা কোন জায়গাটায় পেলে বলো দেখি। আমি আনুপূর্বিক সমস্ত বর্ণনা করলে তিনি বললেন, কাপালিক আবার কি, বৌদ্ধেরা শেষ দিকে খুব তান্ত্রিক হয়ে উঠেছিল বটে, মন্ত্রতন্ত্র নিয়ে খুব কারবার করত, কিন্তু বৌদ্ধ কাপালিকের কথা তো শোনা যায় না। যাই হোক, কৌটোটা খুলতে হবে, কিন্তু সে বড় সোজা কথা নয়। ডালাটা বজ্র হয়ে এঁটে আছে, আর খুব সাবধানে এটাকে পরিষ্কার করে দেখতে হবে গায়ে কিছু লেখা আছে কিনা। এতক্ষণ কৌটোটা বাড়ি নিয়ে আসার ন্যায় অন্যায়ের কথা তার মনে হয়নি। এখন হঠাৎ সে কথা স্মরণ হওয়ায় তিনি একেবারে দমে গিয়ে ক্ষীণ স্বরে বললেন, কিন্তু এ তো আমি খুলতে পারি না, রাখতেও পারি না। তুমি এটা কেন নিয়ে এলে? জানো না ওখান থেকে একখানা ইট পর্যন্ত সরানো পানিশেবল বাই ল। এটা এখনই ফিরিয়ে দেওয়া উচিত, কিন্তু তাহলে আবার তোমাকে জড়াতে হয়। এখন করি কি? বড়ই বিচলিত হয়ে তিনি পায়চারি করতে আরম্ভ করলেন। আমি বেগতিক দেখে আস্তে আস্তে সেই স্থান থেকে চলে গেলাম এবং অত্যন্ত উৎসাহের সময় ভর্ৎসিত হয়ে ক্ষুণ্ণ মনে শয়ন করলাম। কিছু পরেই তিনি চটি জুতোর চটপট শব্দ করতে করতে আমার ঘরের দরজায় এসে ডাকলেন, নরেন,
নরেন, ঘুমুলে কি? আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম। বললেন, তুমি ওর জন্যে ভেবো না। আমি ভেবে দেখলুম স্পুনার সাহেবকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই কোনো গোল করবে না। এমনকি যদি কৌটোটা খুলিও তাহলেও বোধহয় বিশেষ আপত্তি করবে না। শেষকালে জিনিসটা ফিরিয়ে দিলেই চুকে যাবে। আমি বুঝলাম ভদ্রলোকের কৌটো খুলবার আগ্রহ কর্তব্য বুদ্ধিকে পরাজিত করেছে। পরদিন প্রাতঃকালে চা খাচ্ছি, এমন সময় গঙ্গাধরবাবু এসে বললেন, নরেন, আমি আর একবার এসেছিলুম, দেখি তুমি ঘুমোচ্ছ। এই কৌটোটাকে অনেক কষ্টে খুলেছি। তার ভেতর থেকে একটা স্ফটিকের ডিমের মতো পাত্র বেরিয়েছে। দেখবে, চলো। আমি লাফিয়ে উঠে তাঁর সঙ্গে চললাম। তিনি বলতে লাগলেন, কাল সমস্ত রাত কৌটোটা নিয়ে খেটেছি, সেটাকে পরিষ্কারও করেছি, তার গায়ে লেখা বেরিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, জিনিসটার এক এক জায়গায় আবার ভেঙে গেছে। মরচে ধরে এক এক জায়গায় একেবারে ক্ষয়ে চুন হয়ে গেছে কিনা। তার পড়বার ঘরে উপস্থিত হলে তিনি দেরাজের মধ্যে থেকে কাঁচের পেপার ওয়েটের মতো একটা জিনিস সন্তর্পণে বের করে টেবিলের উপর রেখে বললেন, এটা ফাঁপা, হারমেটিক্যালি সিল করা। ভেতরে করাতের গুঁড়োর মতো কি রয়েছে দেখেছ? ওর সম্বন্ধে কৌটোর গায়ে যে ইনস্ক্রিপশন আছে সে অতি অদ্ভুত কথা, নিতান্ত অসম্ভব কথা। কিন্তু ইতিমধ্যে স্ফটিক পাত্রটি ভালো করে দেখবার জন্য টেবিল থেকে তুলে নিলাম, কিন্তু গঙ্গাধরবাবুর কথার প্রতি মন থাকাতে অসাবধানতায় সেটি হাত থেকে মেঝে পড়ে চুরমার হয়ে গেল। যা সর্বনাশ, করলে কি? বলে গঙ্গাধরবাবু চিৎকার করে উঠলেন। আমি লজ্জায় ও ক্ষোভে একেবারে এতটুকু হয়ে গেলাম। গঙ্গাধরবাবু আর বাক্য ব্যয় না করে ক্ষিপ্র হস্তে করাতের গুঁড়োর মতো পদার্থটি মেঝে থেকে সংগ্রহ করতে প্রবৃত্ত হলেন। সৌভাগ্যক্রমে মেঝে সিমেন্ট করা বলে গুঁড়োর অধিকাংশই পাওয়া গেল। তিনি একটা শিশির মধ্যে তা পুড়ে দেরাজে চাবি বন্ধ করলেন। পরে কিছুক্ষণ চুপ করে বসে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যাক, ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। মনে করেছিলাম এর সম্বন্ধে একটা পেপার লিখে এশিয়াটিক সোসাইটিতে দেব, তার হলো না। এখন আর এ বিষয়ে উচ্চবাচ্য করতে পারবো না। কৌটোটাও ভেঙেছে আর এটাও গেল। এখন রইল খালি গুঁড়োটা, তা থেকে যদি নতুন কিছু পাওয়া যায়। অতি দুঃখেও কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞাসা করলাম, আপনি যে বলছিলেন ওই গুঁড়োটার বিষয়ে কৌটোর গায়ে কি লেখা আছে, সেটা কি? হ্যাঁ, এই কৌটোটার আষ্টেপৃষ্ঠে এই কথা খোদাই করা রয়েছে, কিন্তু মরচে ধরে এত অস্পষ্ট হয়ে গেছে যে পড়া দুষ্কর। কতক জায়গায় লেখা একেবারে মুছে গেছে। ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মোটামুটি একরকম পড়তে পেরেছি। ওই যতখানি পড়তে পেরেছি তার একটা ট্রান্সলেশন করে রেখেছি, এই দেখো। ব্লটিং প্যাডের নিচে থেকে একখানা কাগজ বের করে তিনি আমার হাতে দিলেন। তাতে লেখা রয়েছে, ওং নমো মহাকালায়, ধ্বংসপ্রাপ্ত মহানগরীরূপ মহাশ্মশানে ব্যাপী সাধনা দ্বারা ব্রহ্মচারী বজ্রাচার্য কালের প্রভাব বিনষ্টকারী নবযৌবন প্রদায়ক দিব্য তেজসম্পন্ন রসায়ন মাসা প্রমাণ চতুর্থী ও একাদশী তিথিতে সেবন। ক্রমশ বয়স অল্পতা প্রাপ্ত হইতে থাকে। শ্রী মনমহারাজ দ্বিত্বগ্রহণে অস্বীকৃত হইলেন এবং বিধাতার নিয়মের ব্যতিক্রমে মানবের মহা অশুভ বিনষ্ট করিতে অনুরুদ্ধ হইয়া স্ফটিক ভাণ্ডে রক্ষা করিয়া বেদীগর্ভে প্রথিত করিলাম। আমি অবাক হয়ে বললাম, আশ্চর্য, আশ্চর্য, এ স্বপ্ন দেখছি না তো।
গঙ্গাধরবাবু হেসে বললেন, তুমি বুঝি ওই লেখাটা ধ্রুব সত্য ঠিক করে বসলে? ওই তো আমাদের দোষ। এই শিক্ষিত লোকেরাও সত্য মিথ্যা বিচার করবার চেষ্টা করে না। আমাদের দেশে আগে ওষুধের গুণ সম্বন্ধে কীরকম অত্যুক্তি করতো তা জানো নাকি? এই যেমন শ্রীগোপাল তেল মাখলে ভূত প্রেত দানা দৈত্য সব পালিয়ে যায়। এই অত্যুক্তি বাদ দিয়ে বুঝতে হবে এই রসায়নটা একটা টনিক ছাড়া আর কিছুই নয়। যাই হোক, এর সত্য মিথ্যা হাতে কলমেই জানা যাবে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এই গুঁড়োটা খাবেন নাকি? কেন, তাতে আর কি হয়েছে? এটা তো সাধারণ টনিক, তাছাড়া আর কিছু নয়। তাছাড়া এই 1000 বছরে কি আর ওতে কিছু পদার্থ আছে? আমি নিঃসংকোচে সব গুঁড়োটা খেয়ে ফেলতে পারি। আমি শঙ্কিত হয়ে বললাম, না না, ওরকম কাজ করবেন না। কি করতে কি হবে? জ্যাঠাইমা শুনতে পেলে ভেবে অস্থির হবেন। অপ্রসন্ন মুখে গদাধরবাবু বললেন, আচ্ছা, আপাতত না হয় থাক, এরপরে দেখা যাবে। বসন্তের হাওয়া দিয়েছে। গাছপালার সঙ্গে সঙ্গে মানুষের শরীরেও একটা সজীব ভাব জেগে উঠেছে। রক্তে যেন একটা মাদকতার সঞ্চার হয়েছে ও সকলের চালচলনে একটা অকারণ স্ফূর্তি ফুটে উঠেছে। মধু ঋতু গঙ্গাধরবাবুকেও স্পর্শ করেছে দেখছি। প্রায়ই দেখতে পাই তিনি আপনার মনে গুনগুন স্বরে গান করেন, কখনো বা অন্যমনস্কভাবে গলা ছেড়ে তান ধরেন। কর্কশ গলায় সুরলেশীন সেই তান শুনলে খেতে খেতে বালিচি বলে যেমন শরীর শিউরে ওঠে, দেহে সেইরূপ অনুভব হয়। চিরকালই আহার সম্বন্ধে তাঁর অনাস্থা, সেজন্য তাঁর স্ত্রী প্রায়ই অনুযোগ করতেন। কিন্তু আজকাল বেশ খেতে পারেন, প্রায়ই অন্ন ব্যঞ্জন চেয়ে নেন, এমনকি কখনো এটা সেটা রাঁধতেও ফরমাস করেন। শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে তিনি আর পূর্বের মতো উদাসীন নন। প্রত্যুষে উঠে বেড়াতে বের হন। বেশি কি বিকালে 10-15 মিনিট স্যান্ডোর নিয়মানুসারে ব্যায়ামও করেন। তাঁর স্বাস্থ্যের উন্নতিতে তাঁর স্ত্রীর আনন্দের সীমা নেই। একদিন দেখি কলেজে বের হবার সময় চাকরকে ভর্ৎসনা করছেন। কেন সে তাঁর সাদা প্যান্টুলনের নানা স্থানে হলুদ মাখা হাতের ছাপ লাগিয়েছে এবং শার্টের কাফে বোতামের পরিবর্তে পাটের সুতালি দিয়ে বেঁধেছে। তিরস্কারে অনভ্যস্ত চাকর বিরক্তভাবে যখন বোঝাতে চাইল যে পোশাক পরিচ্ছদে হলুদ লাগাতে নেই, এ কথা তাকে গত 10 বছরের মধ্যে কেউ বলেনি, এবং 3 মাস পূর্বে বোতাম হারিয়ে যাওয়ায় এ পর্যন্ত সুতো দিয়েই শার্টের হাতা বাঁধা হচ্ছে, তখন গঙ্গাধরবাবু দৃঢ়স্বরে বললেন যে আবার যদি এমন হয় তাহলে তাড়িয়ে দেওয়া হবে। পত্নীর বহু অনুরোধ সত্ত্বেও যার বেশভূষা সম্বন্ধে চরম শৈথিল্য ছিল, তার পরিচ্ছন্নতার প্রতি এই নব অনুরাগ দেখে আমি বড়ই প্রীত হলাম। যার বদ্ধমূল ধারণা ছিল যে চাকর বাকর অপরাধ করলে মিষ্ট কথায় বুঝিয়ে দেওয়া উচিত, তাকে ভৃত্য শাসন করতে দেখে ভাবলাম যে স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে এর মানসিক দুর্বলতা দূর হচ্ছে। এরপর একদিন তিনি বিকালে বেড়াতে বেরিয়ে রাত্রে আহারের সময় উত্তীর্ণ হয়ে গেলেও ফিরলেন না। তাঁর স্ত্রী একবার বাইরে একবার ভেতরে যাতায়াত করতে লাগলেন। ক্রমে যখন 11টা বেজে গেল, তখন আর উৎকণ্ঠা সহ্য করতে না পেরে আমাকে বললেন, বাবা নরেন, একবার বেরিয়ে দেখতে পারো তিনি কোথায় গেলেন? যে মানুষ আজ 10 বছরের মধ্যে কখনো রাত্রি 8টার পর বাইরে থাকেননি, তিনি যে শুধু শুধু এত রাত্রি পর্যন্ত বাড়ি ফিরবেন না, এ হতেই পারে না। আমার ভয় হচ্ছে, হয়তো কি বিপদ আপদ হয়েছে। কাঁধে একখানা চাদর ফেলে আমি বের হলাম, কিন্তু কোন দিকে খুঁজতে যাব বুঝতে না পেরে মোড়ের কাছে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখি একখানা এক্কায় চড়ে গঙ্গাধরবাবু আসছেন। তাঁকে এক্কায় দেখে আমার মনে হলো নিশ্চয়ই একটা কিছু অঘটন ঘটেছে, কিন্তু তার মুখ দেখে সেরকম কিছু মনে হলো না। আমাকে দেখে সেখানেই এক্কা থেকে নামলেন এবং হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, এখানে দাঁড়িয়ে আছো যে? আমি কারণ বললে তিনি বলে উঠলেন,
কেন, আমি কি খোকা নাকি যে ছেলে ধরায় ধরে নিয়ে যাবে? পরে গলার স্বর নামিয়ে বললেন, এই আসল কথা কি জানো, আমার স্ত্রী একদণ্ড আমাকে ছেড়ে থাকতে পারে না। আর আমারও সেই দশা। আমরা দুটিতে কপত কপতির মতো সর্বদা মুখোমুখি হয়ে থাকলেই সুখী থাকি। আচ্ছা বলো দেখি, আমার স্ত্রীর মতো মুখের চটক আর কারো দেখেছ? কাল রাত্রে দেখে দেখে আমার আর আশ মেটে না। পিতৃতুল্য শ্রদ্ধাস্পদ ও গঙ্গাধর বাবুর মতো গম্ভীর প্রকৃতির ব্যক্তির মুখে এইরূপ কথা শুনে আমি লজ্জায় আড়ষ্ট হয়ে গেলাম। কি বলবো বুঝতে না পেরে তাড়াতাড়ি বললাম, এই এক্কার ভাড়াটা চুকিয়ে দিলে হয় না? তিনি এক্কাওয়ালাকে পয়সা দিলেন, কিন্তু সে ভাড়া কম হলো বলে গোল করতে লাগলো। কোনো বিষয়ে প্রতিবাদ করা তার প্রকৃতি বিরুদ্ধ ছিল, কিন্তু এখন তার কি মতি হলো, দুটো পয়সা বেশি দিতে কিছুতেই রাজি হলেন না। উপরন্তু দু এক কথায় একেবারে সপ্তমে চড়ে, হারামজাদা তুমকো হাম খুন করেঙ্গে বলে চিৎকার করে এক্কাওয়ালাকে মারতে উদ্যত হলেন। আমি না থাকলে একটা কাণ্ড করে বসতেন, সন্দেহ নেই। আমি অনেক কষ্টে তাকে ঠান্ডা করে বাড়ি নিয়ে যেতে যেতে ভাবতে লাগলাম, এ কি, এই নিরীহ গোবেচারী মানুষ, তারা যে একই কাণ্ড। সকালবেলা তাঁর সঙ্গে দেখা হলে তিনি মহা উৎসাহের সঙ্গে বললেন, এই কাল রাত্রে কোথায় গিয়েছিলুম জানো? বেরিয়ে মাঠের ধার দিয়ে ফিরছি, দেখি মাঠে পার্সি থিয়েটারের তাঁবু। টিকিট কিনে ঢুকে পড়লুম। ওরা বেশ প্লে করে হে, হাসতে হাসতে পেটের নাড়ি ছিঁড়ে গেছে। বলেই গান ধরলেন, 3.5 পয়সা এক মছলি নেই বেচুঙ্গে। আমি তো অবাক। যত হিন্দুস্থানীদের সঙ্গে একত্র বসে ওইরূপ অপদার্থ থিয়েটার দেখতে তার রুচি হতে পারে তা আমার ধারণাই ছিল না। তার উপর আবার এমন গান। পরে ভাবলাম হতেও পারে, বড় লোকদের যেমন মুড়ি খাবার শখ, এরও এক্কাচড়া আর পার্সি থিয়েটার দেখা হয়তো সেরূপ। কিন্তু তার গতরাত্রের রসিকতা, এক্কাওয়ালার সঙ্গে তার ব্যবহার, থিয়েটারের অপদার্থ গান আবৃত্তি করা, এইসবে কেমন কেমন মনে হতে লাগলো। তার স্ত্রীরও বোধহয় মনে একটা খটকা লেগেছিল, কারণ সময় সময় দেখতাম তিনি অলক্ষ্যে স্বামীর দিকে উৎকণ্ঠিত নেত্রে চেয়ে আছেন। কিছুদিন যায়, গঙ্গাধরবাবুর চালচলন ক্রমেই কেমন বিষদৃশ্য হয়ে যাচ্ছে। দু একদিন দেখলাম শরীর অসুস্থ বলে কলেজে গেলেন না, কিন্তু আমি অফিস থেকে ফিরে শুনলাম যে তিনি বেলা 2টোর সময় বেড়াতে বেরিয়েছেন। রবিবারের দিন কিন্তু মোটেই বের হলেন না, অথচ বাড়িতে বসে ছটপট করতে লাগলেন। একদিন বৃষ্টি হয়ে রাস্তায় কাদা হওয়ায় একটা নতুন পথ দিয়ে অফিস থেকে ফিরছি। বেলা তখন প্রায় 4টে। দেখি গঙ্গাধরবাবু মাঠের ধারে মিউজিয়াম রোডের মোড়ের কাছে চুপ করে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে প্রথমে থতমত খেয়ে গেলেন, পরে কষ্ট হাসির সঙ্গে বললেন, কি আজ যে বড় তাড়াতাড়ি অফিস থেকে ফিরছ? আমি বেড়াতে বেরিয়েছি, আমার সঙ্গে চলো না। একেবারে বেরিয়ে বাড়ি ফিরবে এখন, ওই দিকে চলো বলে একরকম জোর করেই আমাকে টেনে নিয়ে চললেন। আমার মনে একটু সন্দেহ হলেও ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। তার পরদিনেই সকল কথা পরিষ্কার হয়ে গেল। বাড়ির বারান্দায় বসে আছি, এমন সময় দরজায় একখানা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে জুতো মোজা পরা একজন স্থূলকায় প্রৌঢ়া মহিলা নেমে আমার দিকে অগ্রসর হলেন। আমি তাকে অভ্যর্থনা করে বসিয়ে তার কি প্রয়োজন জিজ্ঞাসা করতেই তিনি উত্তেজিত স্বরে বললেন, আমি একবার গঙ্গাধরবাবুর স্ত্রীর সঙ্গে দেখা করে তার স্বামীর ব্যবহারের কথা বলতে চাই। একজন গণ্যমান্য ভদ্রলোক, কলেজের প্রফেসর, বয়স হয়েছে, তার এই রকম কাণ্ড। আপনাকেই সব কথা বলি। এখানকার বালিকা বিদ্যালয়ের নাম জানেন তো? ওই মিউজিয়াম রোডের ধারে। আমি সেই স্কুলের প্রধান শিক্ষয়িত্রী। স্কুলে একটি মেয়ে পড়ে, বড় শান্ত, ভালো মেয়ে।
বয়স মোটে 12-13 বছর। তাকে গঙ্গাধরবাবু এমন বিরক্ত করে তুলেছেন যে বলবার কথা নয়। টিফিনের ছুটির সময় স্কুলের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে মেয়েটির দিকে একদৃষ্টে চেয়ে থাকেন। তাকে দেখে হাসেন। ছুটির সময় গেটের কাছে দাঁড়িয়ে থাকেন, তার পিছনে পিছনে যান। সে বেচারি তো ভয়ে আত্মরা হয়ে উঠেছে। তার উপর স্কুলের অন্য মেয়েদের ঠাট্টায় অস্থির হয়ে উঠেছে। স্কুলে আসতে কান্নাকাটি করে, অথচ ভয়ে এ পর্যন্ত কাউকে কোনো কথা বলতে পারেনি। বলুন দেখি, এ কথা যদি প্রকাশ হয় তাহলে তার বাপ মা কি বলবে, আর আমার স্কুলের কীরকম বদনাম হবে? এর একটা বিহিত করে তবে আমি যাব। আমি হতবুদ্ধি হয়ে বসে রইলাম। তিনি প্রকৃতিস্থা হলে ক্ষীণ স্বরে বললাম, দেখুন, আপনার নিশ্চয়ই ভুল হয়েছে। গঙ্গাধরবাবু এমন কাজ কখনো করতে পারেন না। আমি ভালো করে না জেনে কি সাহস করে এমন কথা আপনাদের বাড়িতে এসে বলছি? গঙ্গাধরবাবু কাল স্কুলের ঝিকে একটা টাকা দিয়ে মেয়েটিকে একখানা চিঠি আর একটা গোলাপ ফুল দিতে দিয়েছিলেন। এই দেখুন সেই চিঠি। গঙ্গাধরবাবুর হাতের লেখা চেনেন তো? দেখলাম গঙ্গাধরবাবুরই হস্তাক্ষর বটে। কিরণ নাম্নী কোনো নায়িকার উদ্দেশ্যে লিখিত প্রেম কবিতা। তার 2টি ছত্র মনে আছে। উড়াইয়া এলো চুল কর ছুটাছুটি, ইচ্ছা করে পায়ে পড়ে খাই লুটোপুটি। ছি ছি ছি, বুড়ো বয়সে একই কেলেঙ্কারি। লজ্জায় আমার মাথা কাটা যেতে লাগলো। যা হোক, গঙ্গাধরবাবুর স্ত্রীর কানে এ কথা কখনোই উঠতে দেব না। এই স্থির করে শিক্ষয়িত্রী মহাশয়াকে আশ্বস্ত করলাম যে এ বিষয়ে উপযুক্ত প্রতিবিধান করব এবং গঙ্গাধরবাবু যাতে তাঁদের আর কখনো বিরক্ত না করেন সে ব্যবস্থা করতে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। মহিলাটিকে ভালো বলতে হবে, তিনি আমার কথায় সন্তুষ্ট হয়ে আমাকে ধন্যবাদ দিয়ে প্রস্থান করলেন। গঙ্গাধরবাবু বাড়ি ছিলেন না। কি করে একথা তাঁর কাছে উত্থাপন করব ভেবে প্রথমটা চিন্তিত হয়েছিলাম, কিন্তু এ বিষয়ে লজ্জা করলে চলবে না বুঝে দ্বিধা দূর করলাম। তিনি আসতেই তাকে বৈঠকখানায় নিয়ে গিয়ে তার বিরুদ্ধে নালিশের কথা বললাম। তিনি চুপ করে রইলেন। তারপর নিদ্রাভঙ্গে কোনো অজানা স্থানে এসেছে দেখলে মানুষ যেরকম দৃষ্টিতে চারিদিকে দেখে, গঙ্গাধরবাবু সেই রকম ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে রইলেন, যেন তার কতকটা চেতনা হলো। মাথায় হাত বোলাতে বোলাতে মৃদু স্বরে বললেন, তাই তো, কাজটা ভালো হয়নি। তারপর আর এ বিষয়ে কোনো গোলযোগ হয়নি, তবে কলেজে একটি ঘটনা নিয়ে হাঙ্গামা হয়েছিল। ইদানিং তিনি ক্লাসে পড়ান না, কেবল ফষ্টিনষ্টি করেন বলে একটা কানাঘুষো চলছিল, কিন্তু ছাত্রদের তাকে বরাবরের ভয় ও ভক্তি করে চলা অভ্যেস, তাই কথাটা বেশি দূর গড়ায়নি। এর উপর তিনি একদিন অধ্যাপকদের বসবার ঘরে একখানা চেয়ারের পায়া ভেঙে রাখায় একজন অধ্যাপক পড়ে গিয়ে আঘাত পান এবং অন্য একজনের চেয়ারে আলপিন গুঁজে রাখায় তিনি চেয়ারে বসেই বিকট চিৎকার করে মূর্ছিত হয়ে পড়েন। শুনলাম তাঁদের আকস্মিক বিপদে উপস্থিত সকলেই কি হলো করে শশব্যস্ত হয়ে ওঠেন, কিন্তু গঙ্গাধরবাবু প্রায় 5 মিনিট ব্যাপী অট্টহাস্যে ঘর কাঁপিয়ে তুলেছিলেন। এতে স্বভাবতই অধ্যাপক মণ্ডলী তাঁর উপরে অসন্তুষ্ট হলেন এবং উত্ত্যক্ত অধ্যাপকদ্বয় তাঁর ব্যবহারে ব্যথিত ও অপমানিত হয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ উপস্থিত করলেন। এই সময় গুজব উঠল যে কলেজের একজন বেহারা 10টার পূর্বে গঙ্গাধরবাবুকে চেয়ারের পায়া ভাঙতে দেখেছে। এ নিয়ে কলেজে বিষম হুলস্থুল উপস্থিত হল, কিন্তু প্রিন্সিপাল সাহেব গঙ্গাধরবাবুকে আন্তরিক শ্রদ্ধা করতেন বলে তিনি সে যাত্রা রক্ষা পেলেন। অতিরিক্ত মানসিক শ্রমে মাথা খারাপ হয়েছে বলে প্রিন্সিপাল সাহেব তাকে 3 মাসের ছুটি দিলেন। এই সময় থেকে তার রীতিমতো চিকিৎসা আরম্ভ হল। তার স্ত্রী বৃথা হাহুতাশ না করে অক্লান্ত সেবায় নিজের শরীর ও মন উৎসর্গ করলেন, কিন্তু কোনো ফল হল না। গ্রীষ্মের ছুটি হলে গঙ্গাধরবাবুর 10 বৎসর বয়স্ক ভ্রাতুষ্পুত্র নির্মল বাঁকিপুরে বেড়াতে এলো। আমি তাকে স্টেশন থেকে আনতে গেলাম ও স্টেশন থেকে আস্তে আস্তে কথাবার্তায় জানলাম যে সে জ্যাঠাইমাকে নিজের মায়ের থেকেও ভালোবাসে, কিন্তু জ্যাঠামশাইকে জমের মতো ভয় করে, তাকে লুকিয়ে বেড়ায়। সেদিন মধ্যাহ্নে নির্মল তার জ্যাঠাইমার কাছে বসে গল্প করছে, এমন সময় গঙ্গাধরবাবু সেখানে উপস্থিত হলেন।
অমনি নির্মলের কথার স্রোতও বন্ধ হয়ে গেল। সে পালাবার উপক্রম করল, কিন্তু তাকে দেখেই, ওরে নির্মল এসেছিস যে রে, এই চ বেড়াতে যাই বলে গঙ্গাধরবাবু তার হাত ধরে নিয়ে চললেন। সে নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে তাঁর সঙ্গে গেল। ঘণ্টা দুই পরে দুজনে ধূলি ধূসরিত হয়ে কলরব করতে করতে ফিরলেন। গঙ্গাধরবাবুর বগলে ব্যাট ও উইকেট, হাতে একটা লাটাই ও পকেট বিষম ভারী। নির্মলের হাতে খান ৫-৬ ঘুড়ি। ফিরে এসেই গঙ্গাধরবাবু নির্মলকে নিয়ে বাড়ির সামনে একটু পতিত জমি আছে, সেইখানে সেই চৈত্র মাসে দারুণ রৌদ্রে ক্রিকেট খেলতে প্রবৃত্ত হলেন। নির্মল আউট হয়ে গেলে দুহাত তুলে তাঁর নৃত্যের ধুম দেখে কে, সে এক অদ্ভুত দৃশ্য। পরে মার্বেল খেলা শুরু হলো। গঙ্গাধরবাবু ভুলুণ্ঠিত দাড়ি নিয়ে উবু হয়ে বসে নির্মলের সঙ্গে সমান উৎসাহে গাবু, নটকিচ্ছু ইত্যাদি চিৎকার করতে লাগলেন। কিন্তু যখন নির্মল তাকে বারবার পরাজিত করে গোটা কতক মার্বেল জিতে নিল, তখন তিনি অভিমান ভরে হাতের সমস্ত মার্বেলগুলি ছড়িয়ে ফেলে দিয়ে ছুটে বাড়ির ভেতর ঢুকলেন। বাড়ির মধ্যে গিয়ে কি করেন দেখবার জন্য ভেতরে গিয়ে দেখি গঙ্গাধরবাবুর স্ত্রী বাইরের দিকের একটা জানলায় দাঁড়িয়ে সেই পতিত জমির দিকে একদৃষ্টে চেয়ে আছেন। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি নিঃশব্দে বাইরে চলে এলাম। সন্ধ্যার সময় তার পড়বার ঘরের সামনে দিয়ে যেতে যেতে দেখি তিনি কতকগুলি মোটা মোটা বাঁধানো বই নিয়ে এক এক জায়গা খুলছেন। তার পাশে দাঁড়িয়ে নির্মল বলছে, না জ্যাঠামশাই, এখানটা নয়। আমি কুতূহলী হয়ে ঘরের ভেতর ঢুকে দেখি সেগুলি ডারউইন, এমারসন, ভল্টেয়ার প্রভৃতি উচ্চ অঙ্গের গ্রন্থ। প্রথমে ভাবলাম এই সকল গ্রন্থ কি নির্মলকে পড়তে বলছেন, কিন্তু পরক্ষণেই দেখি তিনি বইগুলিতে জল ছবি লাগাচ্ছেন। কোন কোন স্থানে ছবি লাগাতে হবে সে সম্বন্ধে নির্মল মত প্রকাশ করছে। এর মধ্যে একদিন নির্মল আমাকে বলল, দেখুন নরেনদা, জ্যাঠামশাই যে এত ভালো হয়েছেন তা আমি জানতুম না। আমি আর কলকাতায় যাব না, এইখানেই থাকবো। তার সঙ্গে বেড়াতে গেলে যে কি মজা হয় সে কি বলবো। আজ বেড়াতে গিয়ে আমরা দুজনে 2 আনার চানাচুর, 2 আনার গোলাপি রেউড়ি আর 5 আনার কচুরি গজা টজা খেয়েছি। জ্যাঠাইমা বলেন যে জ্যাঠামশাই খেতে পারেন না। বাবা, আমার চেয়ে 3 গুণ খেতে পারেন। ওইসব খাবার টাবার খেয়ে আবার একজনদের বাগানে পেয়ারা খেতে ঢুকেছিলেন। পেয়ারা গাছ থেকে এমন পড়ে গেছেন যে ভুঁড়িটা ছড়ে গেছে। বলে সে হাসতে লাগলো। আমি ভাবলাম সর্বনাশ, ভদ্রলোক আজ নিশ্চয়ই মারা যাবে। ওই রকম খাওয়া কি এই বয়সে সহ্য হয়? সেদিন রাত্রেই তিনি অত্যন্ত পীড়িত হলেন। পেটের যন্ত্রণায় এমন চিৎকার করতে লাগলেন যে ডাক্তারকে সমস্ত রাত্রেই তার কাছে বসে থাকতে হয়েছিল। সন্দেহ ছিল, এতদিনে আমার মনে দৃঢ় ধারণা হলো যে আমার পাওয়া সেই গুঁড়োটা খেয়ে এর এই দশা হয়েছে। গুঁড়োটা তার শরীরে কোনো পরিবর্তন না ঘটিয়ে তার মনকে প্রৌঢ়ত্ব থেকে যৌবনে, তারপর কৈশোরে এবং অধুনা বাল্যে উপনীত করেছে। কিন্তু সাহস করে সে কথা কাউকে বলতে পারলাম না, কারণ এমন অসম্ভব কথা কে বিশ্বাস করবে। উপরন্তু একটা গুজব উঠবে যে আমি কি খাইয়ে তাকে পাগল করে দিয়েছি। হয়তো গঙ্গাধরবাবুর স্ত্রীর মনে চিরকালের জন্য একটা সন্দেহ থেকে যাবে। এ বিষয়ে আমার কি কর্তব্য তা নির্ণয় করতে না পেরে বড়ই অশান্তিতে কাল কাটাতে লাগলাম। এমন সময় কনিষ্ঠ ভ্রাতার বিবাহ উপলক্ষে আমাকে সপ্তাহের জন্য একবার দেশে যেতে হলো। এই বিপন্ন পরিবারকে ফেলে যেতে কিছুতেই মন সরছিল না, কিন্তু না গেলেই নয়। অগত্যা গঙ্গাধরবাবুর স্ত্রীকে আশ্বাস দিয়ে ও ডাক্তার রাঘববাবুকে প্রত্যহ 2 বেলা আসতে অনুরোধ করে দেশে রওনা হলাম। সপ্তাহ পরে ফিরে এসে গঙ্গাধরবাবুর স্ত্রীকে প্রণাম করে তাঁর স্বামীর অবস্থার কথা জিজ্ঞাসা করায় তিনি নীরবে মাথা নেড়ে অশ্রুপাত করতে লাগলেন। পাশের ঘরে হুটোপাটির শব্দ হচ্ছিল। তিনি মাথা নেড়ে সেই ঘর নির্দেশ করে বললেন, খেলা করছেন। ক্ষণেক পরে সে ঘরের দরজা খুলে দাই অর্থাৎ ঝি লক্ষ্মণিয়া বেরিয়ে এলো।
এক হাতে তার একটা আঙুল ধরে ও অন্য হাতের তর্জনী নিজের মুখের মধ্যে পুরে চুষতে চুষতে গঙ্গাধরবাবু টলতে টলতে তার সঙ্গে বের হলেন এবং আমাকে দেখেই তাড়াতাড়ি লক্ষ্মণিয়ার পেছনে লুকোবার চেষ্টা করতে লাগলেন। ব্যথিত কণ্ঠে তাঁর স্ত্রী তাঁকে বললেন, ও কি, নরেনকে দেখে লুকোচ্ছ কেন? ও দেশ থেকে এলো, কে কেমন আছে জিজ্ঞাসা করো। তখন তিনি সলজ্জভাবে হাসতে হাসতে এক পা করে ঠিক 2-3 বছরের শিশুর মতো আমার কাছে এসে দাঁড়ালেন। দেখলাম তার গালে এক ডালা মিছরি, তার রসে হাত মুখ দাড়ি চটচট করছে। আমি তাকে আশ্বস্ত করবার জন্য মিষ্ট ভাষায় নানারূপ কথা বলতে লাগলাম। দেখলাম তাতে তিনি বেশ খুশি হলেন ও খলখল করে হাসতে লাগলেন। তখন তার হাত ধরে বললাম, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। আমি তার মতলব বুঝতে পারবার পূর্বেই তিনি হঠাৎ আমার কোলে বসে পড়লেন। আমি এই অকস্মাৎ বিপদে এবং তার দেহের প্রায় 3 মণ ভারে নিতান্ত কাতর হয়ে পড়লাম। ব্যাপার দেখে তার স্ত্রী তাড়াতাড়ি এসে তার হাত ধরে তাকে আমার কোল থেকে উঠিয়ে নিলেন। সেদিন আমি ভাত খাচ্ছি, এমন সময় গঙ্গাধরবাবু হঠাৎ পেছন থেকে সবেগে আমার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়লেন। এই অতর্কিত আক্রমণ এবং তার বিপুল দেহের ভারে আমি মুখ থুবড়ে ভাতের থালার ওপর পড়লাম। থালার কানায় আমার কপাল কেটে গেল। ডাল ভাত তরকারিতে ছত্রাকার হলো। হঠাৎ ক্রোধান্ধ হয়ে আমি গঙ্গাধরবাবুকে মারতে উদ্যত হয়ে পরক্ষণেই সামলে নিলাম। সৌভাগ্যক্রমে জ্যাঠাইমা সে সময় উপস্থিত ছিলেন না। এর 2-3 দিন পরেই গঙ্গাধরবাবু হামা দিতে আরম্ভ করলেন। আর কথা বলতে পারেন না। ক্ষুধা পেলে তাঁর জলদগম্ভীর স্বরে বিকট চিৎকার করে কাঁদেন, এমন পা ছোঁড়েন যে তার কাছে যাওয়াই বিপজ্জনক হয়ে ওঠে। আল্লাহ ধলে হাততালি দিয়ে তা 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 শব্দ করেন। একজন হৃষ্টপুষ্ট প্রৌঢ়বয়স্ক শ্রদ্ধাস্পদ ব্যক্তির এমন আচরণ কারো কারো কাছে হাস্যজনক মনে হতে পারে, কিন্তু চোখের ওপর দেখলে যে বুক ফাটা কষ্ট হয় তা যে না দেখেছে সে বুঝতে পারবে না। সংসারের তৈজসপত্র রক্ষা করা দুরূহ হয়ে উঠল, কারণ চোখের অন্তরাল হলেই তিনি হামা দিয়ে গিয়ে সকল জিনিস ফেলে ভেঙে তছনছ করেন। একদিন দেখি নিজের পড়বার ঘরে ঢুকে তার প্রাণাধিক প্রিয় কতকগুলি বই খণ্ড খণ্ড করে ছিঁড়ে দুয়াতের কালি চারিদিকে ছড়িয়ে ও নিজের হাতে মুখে মেখে বসে আছেন। একটু অসাবধান হলেই তিনি বারান্দা প্রভৃতি উচ্চস্থান থেকে পড়ে গিয়ে আঘাত পান। একদিন একটা আস্ত সুপারি গলাধ্যকরণ করে 2 চোখ কপালে তুলে মারা যান আর কি। এতদিনে সত্য সত্যই অসহ্য হয়ে উঠল। গঙ্গাধরবাবুর স্ত্রীর যে অসাধারণ সহ্যগুণ তাও বুঝি আর টেকে না। তিনি আর নিজেকে খাড়া রাখতে পারেন না। মেঝের ওপর পড়ে কেঁদে কেঁদে এক বেলা কাটিয়ে দেন। আহারাদি তো একরকম বন্ধই করে দিয়েছেন। আমি সান্ত্বনা দেব কি, নিজেই হতাশ হয়ে পড়েছি। মনে দারুণ অশান্তি। ডাক্তারকে কোনো কথা জিজ্ঞাসা করলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যান। এমন সময় সহসা ভগবান মুখ তুলে চাইলেন। একদিন রাত্রে গঙ্গাধরবাবু হঠাৎ সদ্যজাত শিশুর মতো কেঁদে উঠে গভীর নিদ্রায় অভিভূত হলেন। আমরা সভয়ে সমস্ত রাত্রি তাঁর শয্যাপার্শ্বে জেগে কাটালাম। সকালে গঙ্গাধরবাবু চোখ মেলে ক্ষীণ স্বরে 2-1 কথা বললেন ও ক্রমে বেশ স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে লাগলেন। যখন বোঝা গেল তাঁর স্বাভাবিক অবস্থা ফিরে আসছে, তখন তাঁর স্ত্রী আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। বাড়িতে আনন্দের কোলাহল পড়ে গেল। রইল কেবল দুর্বলতা, তাও অতি দ্রুত সেরে যেতে লাগল। 2-4 দিনের মধ্যেই তিনি চলে ফিরে বেড়াতে লাগলেন। শহরে রাঘব ডাক্তারের জয় জয়কার পড়ে গেল এবং রাঘব ডাক্তার নিজে বলে বেড়াতে লাগলেন যে অমুক প্রণীত রেকর্ড অব অবস্কিওর কেসেস গ্রন্থেও এরূপ অদ্ভুত কেসের উল্লেখ নেই। বিলাতে কোনো ডাক্তার এমন রোগ আরাম করলে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকে। আমি সময় বুঝে একদিন ব্রহ্মচারী আবিষ্কৃত রসায়নের কথা তুললে গঙ্গাধরবাবু বললেন, আরে সেটা খেয়েই তো আমার দুরবস্থা হয়েছিল। কে জানতো যে দেহের ওপর কোনো ফল হয় না, কেবল মনের মধ্যে একটা ইলিউশন আনে। মোস্ট ইনফার্নাল কনককশন।
সাধ করে মহারাজ আদিত্য কি ওটাকে পুঁতে ফেলবার হুকুম দিয়েছিলেন? গঙ্গাধরবাবু সেদিন আমার বিশ্বাস প্রবণতার নিন্দা করেছিলেন। আজ তার জবাব দেবার দিন এসেছে। আমি বিজ্ঞতা প্রকাশ করবার লোভ সংবরণ করতে না পেরে বললাম, যাই হোক, ওষুধটার গুণ যে আশ্চর্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি সেই কথা বিশ্বাস করেছিলাম বলে আপনি সেদিন কত কথা বললেন, কিন্তু দেখা যাচ্ছে যে পুরাকালে এমন একটা জিনিস ছিল যা আজকাল অসম্ভব বলে মনে হয়। আপনি তো সেদিন বলছিলেন যে প্রাচীনকালের একটা প্রকাণ্ড আস্ত পাথরের থাম দেখলে বোঝা যায় তখন পাথর কুঁদবার এত বড় যন্ত্র ছিল যে আজকাল সেরকম নেই। পাহাড় থেকে অনেক দূরে কোনো কোনো মন্দিরের গাঁথনিতে এত বড় বড় পাথর আছে যে সেগুলো কি করে অত দূরে গিয়েছিল তা ভাবলে আশ্চর্য হতে হয়। যারা এইসব করেছে তারা যে অন্য অন্য বিষয়েও আজকালকার হিসেবে অসাধ্য সাধন করেছিল তা নিশ্চয়ই। তবে থাম, মন্দির ইত্যাদি স্থায়ী জিনিস, তাই সেগুলো আমরা চোখে দেখতে পাই। অন্য অন্য বিষয়ে যা করেছিল তার আর কোনো চিহ্ন পাওয়া যায় না। আমার তাই মনে হয় যে প্রাচীনকালের কোনো ব্যাপার আমাদের কাছে অসম্ভব মনে হলেই সেটাকে অবিশ্বাস করা উচিত নয়। গঙ্গাধরবাবু হেসে বললেন, দাও টু ব্রুটাস।